গল্পের শুরুতে অ্যামাজনের ঘন রহস্যময় জঙ্গলের উপর দিয়ে উড়ে যাওয়া একটা প্লেন দেখানো হয়, যেখানে জাস্টিন নামের একটা মেয়ে তার বন্ধুদের সঙ্গে বাড়ি ফিরছিল। কিন্তু হঠাৎ করে তাদের এই যাত্রা ভয়ঙ্কর রূপে পরিণত হয় যখন একটি অজানা শক্তি তাদের প্লেনের ওপরে আক্রমণ করে, যার কারণে প্লেনের কন্ট্রোল পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায়। আর একটু পরেই প্লেনটা সোজা নিচের দিকে পড়তে শুরু করে। সমস্ত যাত্রী ভয়ে চিৎকার করতে থাকে এবং প্লেনটা টুকরো টুকরো হয়ে এদিক ওদিকে ছড়িয়ে পড়তে থাকে। পিছনে বসে থাকা কিছু যাত্রী সিট সহ নিচে পড়ে যায় এবং ভিতরে থাকা কিছু লোক এখানেই আহত হয়ে যায়। অবশেষে প্লেন অ্যামাজনের ঘন জঙ্গলের ভেতরে জোরালো একটা ধাক্কার সাথে ক্র্যাশ করে, যেখানে গাছের ছুচলো ডালপালা পাইলটের শরীর ছিন্ন ভিন্ন করে দেয়। অনেকে প্লেন ক্র্যাশ হওয়ার সাথে সাথে নিজেদের প্রাণ হারিয়ে ফেলে। যে কয়জন বেঁচে ছিল তারা ভয় এবং আতঙ্কে প্লেন থেকে বেরিয়ে আসে, কিন্তু বিপদ তাদের পিছু ছাড়ে না, কারণ একটা স্টুডেন্টের মাথা ঘুরতে থাকা ব্লেডের কারণে কেটে যায়। এই হইচইয়ের ভেতরে তাদের জিপিএস ট্র্যাকারও কোথাও একটা হারিয়ে যায় এবং মোবাইলও নষ্ট হয়ে যায় এবং সেখানে কোনো সিগন্যালও ছিল না, যেই জন্য তারা বাইরের দুনিয়ার থেকে পুরোপুরিভাবে আলাদা হয়ে যায়। এরই সাথে এই এলাকার যেই গাইড ছিল তাদের সঙ্গে সেও মারা যায়। এখন এরা সবাই অ্যামাজনের ভয়ঙ্কর ঘন জঙ্গলে ফেসে গিয়েছে, যেখানে প্রতি পদক্ষেপে মৃত্যু তাদের পিছু করছে। তখনই হার্ভে জঙ্গলের ভেতর থেকে কিছু আওয়াজ শুনতে পায়। আওয়াজটা মনোযোগ দিয়ে শোনার পর তারা বুঝতে পারে এই আওয়াজটা ওই জায়গায় থাকা আদিবাসীদের ছিল। হার্ভে মনে করে জঙ্গলে থাকা আদিবাসীরা যদি তাদের সাহায্য করে তাহলে তারা নদীর রাস্তা দিয়ে তাদের ক্যাম্প পর্যন্ত পৌঁছাতে পারবে আর এখান থেকে বাঁচার কোনো রাস্তাও খুঁজে পাবে। কিন্তু তাদের এই আশা অনেক দ্রুত ভয়ঙ্কর স্বপ্নে পরিণত হয়, কারণ ওই আদিবাসীরা তাদের ভাষার একটা শব্দও বুঝতে পারে না আর ওই আদিবাসীরা তাদের উপরে হামলা করে দেয়। এই হামলার কারণে হারুয়ের গার্লফ্রেন্ড সেখানেই মারা যায় আর বাকি সবাইকে বিষাক্ত ডাট মেরে অজ্ঞান করে ফেলা হয়। কিছু সময় পর যখন জাস্টিনের জ্ঞান ফিরে আসে তখন সে নিজেকে একটা কাঠের নৌকায় বাঁধা অবস্থায় পায়। ভয় আর আতঙ্কে সে নিজের হাতের বাঁধনটা খোলার চেষ্টা করে। তখনই কালো রঙের একটা আদিবাসী তার উপরে চিৎকার করে, যাকে দেখে অনেক ভয়ঙ্কর এবং নির্দয় মনে হয়। ধীরে ধীরে নৌকা কিনারায় চলে আসে এবং যেখানে বাচ্চা থেকে বুড়ো সবাই নিজেদের শরীরে লাল রং করে রেখেছিল। আদিবাসীদের গ্রামে পৌঁছাতেই সমস্ত ধরে আনা স্টুডেন্টদের চারপাশে আদিবাসীরা ঘিরে ফেলে এবং তাদের অদ্ভুতভাবে ছুতে থাকে এবং তাদেরকে মনোযোগ দিয়ে দেখতে শুরু করে, যেন তারা এমন মানুষ কোনোদিনও দেখেনি। কিন্তু আসল ভয় তো তারা তখন পায় যখন বাসের ওপরে মানুষের কঙ্কাল টানানো, মানুষের মাথা এবং চারপাশে হাড়গোড় পড়ে থাকতে দেখে। এইটা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছিল এইটা একটা নরখাদক আদিবাসীদের গ্রাম। তখনই ভিড় এড়িয়ে একজন বৃদ্ধ মহিলা লাঠি ভর করে তাদের দিকে এগিয়ে আসে, যে এই পুরো গ্রামের মুখিয়া ছিল। আর তার লাঠির এক আওয়াজে পুরো গ্রাম নীরব হয়ে যায়। ও ধীরে ধীরে সমস্ত স্টুডেন্টদের কাছে যায় এবং তাদেরকে মনোযোগ দিয়ে দেখে। এরপর সে তার ভাষায় কিছু একটা বলে, কিন্তু তারা এই কথার মানে বুঝতে পারে না এবং তারা ভয়ে সবাই একে অপরকে দেখতে থাকে। এরপর তাদেরকে জোরপূর্বক উঠিয়ে একটা নোংরা খাঁচার ভিতরে বন্দি করে দেওয়া হয়, যেখানে বাইরে থাকা আদিবাসী তাদেরকে এমন ভাবে দেখছিল যেমন কসাই পশুকে কাটার আগে দেখে। তখনই তাদের মধ্যে একটা মোটা ছেলের ভাগ্য দুর্ভাগ্যে পরিণত হয়, কারণ তাকে বাকি লোকদের থেকে আলাদা করে দেওয়া হয়। সে ভয় পেয়ে জোরে চিৎকার করতে থাকে, কিন্তু কেউ তার কোনো কথা শোনে না। তখনই ওই বুড়ি মহিলা আবারও তার কাছে আসে আর তাকে জোরপূর্বক একটা অদ্ভুত জিনিস খাইয়ে দেয়, যার কারণে সে তার জ্ঞান হারিয়ে ফেলে। এরপরেই তাকে একটা বড় পাথরের ওপর শুইয়ে দেওয়া হয় আর যখনই তার একটু জ্ঞান ফিরে আসে তখনই সে দেখতে পায় কয়েকজন শক্তিশালী আদিবাসী তার হাত পা ধরে রেখেছে। সে তখন পুরোপুরি অসহায় হয়ে যায়। এরপর ওই বৃদ্ধ মহিলা ধীরে ধীরে মোটা ছেলেটার সামনে এসে দাঁড়িয়ে যায়। এরপর একই ঝটকায় তার হাতে থাকা ধারালো ছুরি দিয়ে ওই ছেলেটার চোখ বাইরে নিয়ে আসে এবং কোনো কিছু না ভেবেই সেটা খেয়ে ফেলে। এইটা দেখে বাকি স্টুডেন্টদের গায়ে লোম দাঁড়িয়ে যায়, কিন্তু এইটা তো মাত্র শুরু ছিল, কারণ এরপর সে তার জিভ কেটে খেয়ে ফেলে। বন্ধুরা, এইসব বলতেও আমার গায়ে কাটা দিচ্ছে, এই জন্য আমি সব জায়গায় ব্লাড ইউজ করে দিচ্ছি। তখনই ওই কালো রঙের কসাই সামনে এগিয়ে আসে আর নির্দয়ভাবে ওই ছেলেটার হাত পা আলাদা করে দেয়। মোটা ছেলেটা ব্যথায় ছটফট করতে থাকে, কিন্তু কেউ তার সাহায্য করে না আর একটু পরেই তার শরীর টুকরো টুকরো করে ফেলা হয়। এই পুরো বিষয়টা এতটাই ভয়ানক ছিল যে সেখানে থাকা সমস্ত স্টুডেন্ট নিস্তব্ধ হয়ে যায়। এরপর আদিবাসী ওই লাশটাকে খাওয়ার জন্য প্রস্তুত করতে থাকে। তারা শরীরের প্রত্যেকটা অংশকে নিখুঁতভাবে আলাদা করে। এরপর তার শরীরে একটা বিশেষ লেপ লাগিয়ে একটা বড় চুলার ভেতরে দিয়ে আসে। ধীরে ধীরে মাংসের গন্ধ পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। ছোট ছোট বাচ্চারাও তাকে দেখে লোভে লাল ফেলাতে থাকে। অন্যদিকে জাস্টিন এবং তার সাথীরা এই সমস্ত কিছু নিজের চোখের সামনে হতে দেখছিল, কিন্তু বাকি সবার মতো না ঘাবড়ে
হারওয়ে শান্তভাবে দাঁড়িয়েছিল আর সে তার ফোনে সিগন্যাল খোঁজার চেষ্টা করছিল যাতে সে কোনোভাবে বাইরে সাহায্যের মেসেজ পৌঁছাতে পারে, কিন্তু এই ঘন জঙ্গলের ভেতরে তার এই চেষ্টা পুরোপুরিভাবে বিফল হয়ে যায়। এই সময় তারা দেখে আদিবাসীরা অনেক মজা করে খাবার খাচ্ছিল আর সেই দৃশ্যটা কোনো সাধারণ মানুষের দাওয়াতের মতোই মনে হচ্ছিল। তফাৎ শুধু এইটুকু ছিল যে তারা যেই মাংসটা খাচ্ছিল সেইটা মানুষের মাংস ছিল। তারা শুধু মানুষের মাংসই খেত না, তারা শুয়োর এবং গরুও পালতো, কিন্তু কোনো বিশেষ সময়ে মানুষদের ধরতে পারলে তাদেরকে আটকে রাখে পরবর্তীতে খাওয়ার জন্য। খাঁচায় থাকা স্টুডেন্টদের অবস্থা পশু পাখির থেকেও খারাপ হয়ে গিয়েছিল। ধীরে ধীরে রাত নেমে আসে আর এই রাতের আধারে পুরো গ্রাম নিস্তব্ধ হয়ে যায়, শুধু একটু আগুনই আলো দিচ্ছিল। সুযোগ পেয়ে স্টুডেন্টরা সেখান থেকে পালানোর প্ল্যান করে। এই দাড়িওয়ালা লোকটা বলে যদি তাদের জিপিএস ট্র্যাকার পাওয়া যায় তাহলে তারা বাইরের লোকের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে, তাহলে হয়তো তারা সাহায্যও পাবে। হারওয়ে তাদেরকে বলে এই চেষ্টা বিফলে যাবে কারণ এই আদিবাসীরা সব জায়গায় নজর রেখেছে, আর বলে যখনই তারা এর আগে শিকার করা মানুষের মাংসটা শেষ করে ফেলবে তখনই আমাদের কারোর নাম্বার আসবে। এইটা শুনে জাস্টিন রেগে যায় কারণ সে ভাবে এই সমস্ত কিছু হারওয়ের জন্যই হয়েছে, যে তাদের এখানে নিয়ে এসে ফাঁসিয়ে দিয়েছে। এরপরেই একটা মেয়ে সেই খাঁচা থেকে বাইরে বেরোনোর চেষ্টা করে, তখনই পাহাড়ে দেওয়া আদিবাসী সতর্ক হয়ে যায় আর কোনো সময় নষ্ট না করে তার উপরে বেহুশ করার সেই ডাট মেরে দেয়, যার কারণে সে ওখানেই পড়ে জ্ঞান হারিয়ে ফেলে। আর তখনই বাকি সবার আশা ভেঙে যায়। এর পরের দিন সকালে যখন জাস্টিন চোখ খোলে তখন সে দেখতে পায় তার সামনে একটা আদিবাসী ছেলে বসে আছে যে তার গলায় থাকা বাঁশির লকেটটা দেখছিল। জাস্টিন ভাবে এইটা একটা সুযোগ হতে পারে। এরপর সে ওই সিটিটা বাজায় যাতে ওই ছেলেটাকে সে তার বন্ধু বানাতে পারে, কিন্তু তার এই চালটা উল্টো হয়ে যায় কারণ আওয়াজ শুনতেই ওই কালুয়া কসাই তার সাথীদের সঙ্গে সেখানে চলে আসে আর রেগে গিয়ে ওই মেয়েদেরকে নিয়ে ওই জায়গায় চলে আসে যেখানে প্রথমে ওই মোটা ছেলেটাকে মেরে ফেলা হয়েছিল। ওখানে ওই দুইটা মেয়েকে বৃদ্ধ মহিলা ভালোভাবে পরীক্ষা করে যেন সে ভাবছে এর পরবর্তী শিকার কে হবে। একটু পরে ওই দুইটা মেয়েকে আবারও খাঁচায় ফিরিয়ে দেয়, কিন্তু জাস্টিনকে আলাদা নিয়ে যাওয়া হয় যার কারণে বাকি সবাই আরো বেশি ভয় পেয়ে যায়। তখনই আবহাওয়া চেঞ্জ হয়ে যায় এবং জোরে বৃষ্টি পড়তে শুরু করে। পাহারাদাররা বাদে বাকি সবাই নিজেদের ঘরে চলে যায়। এই সুযোগে খাঁচার মধ্যে থাকা একটা মেয়ে সেখান থেকে পালানোর সুযোগ পেয়ে যায়। সেখানে একটা ছেলে চালাকি করে তার ফোনে রিংটোন বাজিয়ে পাহারাদারদের অন্যমনস্ক করে, আর যখনই সুযোগ পায় সে দ্রুত সেই খাঁচার উপরে উঠে সেখান থেকে পালিয়ে যায়। কলেজের অ্যাথলিট হওয়ার কারণে সে ওই ভেজা জায়গা দিয়েও জোরে দৌড়ে চলে যায়। পালাতে পালাতে সে নদীর কিনারায় একটা কাঠের নৌকা দেখতে পায় আর এক মুহূর্ত দেরি না করে সে সোজা ওই নৌকার দিকে দৌড়ে যায়, লাফিয়ে নৌকার উপর উঠে পড়ে এবং নিজেকে বাঁচানোর জন্য সেখান থেকে চলে যায়। পরে বৃষ্টি থামার পর আদিবাসীরা আবারও জাস্টিনকে সেই খাঁচার ভেতরে ফেলে দিয়ে যায়। যদিও তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না, কিন্তু তার পুরো শরীরে সাদা এবং লাল কালারের প্রলেপ লাগানো হয়েছিল, যার কারণে তার সাথীরা পুরোপুরি কনফিউজ হয়ে যায় যে এইসব কেন করা হচ্ছে। তখনই তাদের চোখ পড়ে একটা আদিবাসী মেয়ের ওপরে যার শরীরেও এই সাদা এবং লাল কালারের প্রলেপ লাগানো হয়েছিল। তার অবস্থা দেখে সবাই ধীরে ধীরে এই সত্যিটা বুঝতে পারে জাস্টিনকে এই গ্রামে একটা বিশেষ উৎসবের জন্য তৈরি করা হচ্ছে, কারণ একজন আদিবাসীকে তার সঙ্গে বিয়ে দেওয়া হবে যাতে সে তাদের একটা গ্রামের অংশ হতে পারে। এই ব্যাপারটা জানার পরে জাস্টিনের পায়ের নিচের মাটি সরে যায়। তখন হারওয়ে তাকে একটা অদ্ভুত কথা বলে। সে বলে তোমাকে নিজেকে ভাগ্যবান ভাবা উচিত, কারণ যার সঙ্গে তারা বিয়ে করে তাকে তারা অনেক দিন পর্যন্ত বাঁচিয়ে রাখে। এটা শুনে দাড়িওয়ালা লোকটা তাকে চুপ করতে বলে আর জাস্টিনকে সাহস জুগিয়ে বলে তারা এখান থেকে নিশ্চয়ই বেঁচে বেরিয়ে যাবে। এই সময় আদিবাসীরা কিছু খাবার নিয়ে তাদের সামনে আসে এবং তাদেরকে জোরপূর্বক খেতে বলে। তখনই আবারও জাস্টিনের নজর ওই ছোট্ট আদিবাসীটার উপর পড়ে। এবার সে আবারও তার সিটিটা বাজায়। ছেলেটা ওই আওয়াজটাকে মনোযোগ দিয়ে শুনতে থাকে, কিন্তু হারওয়ে তাকে বলে এসব করে কোনো লাভ নেই। এরপর সে কোনো কিছু না ভেবে তাদের দেওয়া খাবারটা খেতে শুরু করে। এদিকে পাশে বসে থাকা আর একটা মেয়ে এই খাবারগুলো খেতে চায় না, কিন্তু খিদে এত বেশি ছিল যে সে না চাইতেও একটুখানি খেয়ে নেয়। খাবার শেষ হওয়ার পর সে বাটিতে থাকা একটা ট্যাটু দেখতে পায় আর তখনই সে বুঝতে পারে সে যেই মাংসটা খাচ্ছিল সে তার ওই বন্ধুটাই ছিল যে কিছু সময় আগেই এখান থেকে পালিয়ে গিয়েছিল। এইটা জানতে পেরে সে সহ্য করতে পারে না আর ডিপ্রেশনে এসে সে ওই বাটিটা ভেঙে সেইটা দিয়ে তার গলা কেটে ফেলে। কিছুক্ষণের মধ্যেই তার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় আর খাঁচার ভেতরে থাকা সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। এরপরেই তারা বুঝতে পারে তারা যদি কিছুই না করে তাহলে তাদেরকেও এখানেই মরতে হবে। এই জন্য তারা একটা ভয়ানক প্ল্যান বানায়। তখন তারা লুকিয়ে নেশা জাতীয় কিছু পাতা ওই মেয়েটার গলার ভেতরে ঢুকিয়ে দেয়, কারণ যখন এই আদিবাসীরা এই মেয়েটার মাংস খাবে তখনই পুরো গ্রাম নেশায় ডুবে যাবে আর তখনই তারা এখান থেকে পালানোর সুযোগ পাবে। এর কিছুক্ষণ পর ওই কালু
কালুয়া কসাই সেখানে চলে আসে আর কোনো কিছু না ভেবে ওই মেয়েটার লাশ টুকরো টুকরো করতে থাকে। এরপর সে ওই শরীরের টুকরোগুলো নিয়ে এসে মাটির চুলোর ভিতরে দিয়ে দেয়, যেখানে এর আগেও অনেককেই পাকানো হয়েছিল। ধীরে ধীরে মাংসটা রান্না হতে থাকে এবং সেটার গন্ধ পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। আদিবাসীরা ওই খাবারটার জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করতে থাকে আর যখনই খাবার তৈরি হয় তখনই তারা ওইটার উপরে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু এবার কিছুটা আলাদা হয়। কিছুটা খাওয়ার পরেই তাদের মাথা ঝিমোতে থাকে, তাদের চোখের পাতা ভারী হয়ে যায় আর এক এক করে তারা নেশায় আসক্ত হয়ে যায়। এটাই সেই সুযোগ ছিল যেটার জন্য জাস্টিন আর বাকি সবাই অপেক্ষা করছিল। জাস্টিন দ্রুত ওই দাড়িওয়ালা ছেলেটার সঙ্গে বাইরে বেরিয়ে আসে আর নিজেদের পুরো শক্তি দিয়ে জঙ্গলের দিকে পালাতে শুরু করে। তখনই আরো একটা ছেলে তাদের পিছনে পালানোর জন্য আসতে শুরু করে, কিন্তু হার নিজে পালানোর জন্য ওই ছেলেটাকে মেরে বেহুশ করে দেয়, যাতে সে আদিবাসীদের মনোযোগ তার দিকে টেনে নেয় এবং নিজে বেঁচে যায়। এইটা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে হার্ব এখন শুধু নিচের চিন্তাই করছে। জাস্টিনদের কাছে থামার কোনো সুযোগ ছিল না, এই জন্য তারা বাধ্যগতভাবে তাকে সেখানেই রেখে পালিয়ে যায়। কিছুক্ষণ পরেই ছেলেটার যখন জ্ঞান ফিরে আসে সে তার সামনে দুইটা আদিবাসীকে দেখতে পায় যারা নেশার কারণে পাগলের মতন ব্যবহার করছিল। সে ভাবে সে হয়তো চুপচাপ এখান থেকে বেঁচে বেরিয়ে যেতে পারবে, কিন্তু তখনই তাদের মধ্যে একজন ছেলেটার হাত ধরে কামড়ে দেয়। ব্যথার জন্য সে জোরে জোরে চিৎকার করতে থাকে আর নিজের প্রাণ বাঁচানোর জন্য জোরে দৌড়াতে থাকে, কিন্তু আশেপাশে থাকা বাকি আদিবাসীরাও তার উপরে ঝাঁপিয়ে পড়ে আর কিছু সেকেন্ডের মধ্যেই তাকে চারপাশ থেকে ঘিরে ফেলে। সবাই তার শরীরকে এমন ভাবে খেতে শুরু করে যেমন ক্ষুধার্ত বাঘ তার শিকারের উপর ঝাঁপিয়ে পড়ে। চোখের পলকেই তার পুরো শরীর ছিন্ন ভিন্ন হয়ে যায় আর তার চিৎকার সারা জীবনের মতন বন্ধ হয়ে যায়। আর অন্যদিকে জাস্টিন আর ওই দাড়িওয়ালা ছেলেটা নদীর কিনারা দিয়ে দৌড়ে যাচ্ছিল। তারা ভেবেছিল যদি উপরের দিকে পালাতে পারে তাহলে হয়তো কোনো রেস্কিউ টিমের চোখে পড়বে। তখনই নদী পার করার সময় জাস্টিনের পা পিছলে যায় আর সে নদীর স্রোতের সঙ্গে বয়ে যেতে থাকে। তাকে সাহায্য করার জন্য দাড়িওয়ালা ছেলেটা নদীর কিনারা দিয়ে দৌড়াতে থাকে আর কোনোভাবে একটা গাছের ডাল দিয়ে তাকে কিনারায় নিয়ে আসে। দুইজন অনেকটাই ক্লান্ত হয়ে গিয়েছিল, কিন্তু তারা আবারও জঙ্গলের ভেতর দিকে এগিয়ে যেতে শুরু করে আর চলতে চলতে সেই জায়গায় পৌঁছে যায় যেখানে তাদের প্ল্যান ক্র্যাশ হয়েছিল। কিন্তু ওই জায়গাটা এখন আরো বেশি ভয়ঙ্কর হয়ে গিয়েছিল, কারণ ওখানে মারা যাওয়া লাশগুলো বাঁশের উপরে টাঙানো রয়েছিল, যেটা রোদে শুকিয়ে নরখাদকদের খাবারে পরিণত হয়েছিল। দাড়িওয়ালা ছেলেটা সময় নষ্ট না করে ভাঙা প্লেনের ভেতরে চলে যায়, কারণ সে ভেবেছিল এখান থেকে কোনো দরকারি জিনিস সে পেয়ে যাবে। অবশেষে ভাগ্য তার সহায় হয়, কারণ ওই ভাঙা প্লেনের ভেতর সে জিপিএস ট্র্যাকার পেয়ে যায়। কিন্তু তাদের আশা এক মুহূর্তের মধ্যেই ভেঙে যায়, কারণ সেইটার ব্যাটারি শেষ হয়ে গিয়েছিল। তখনই জাস্টিন মোবাইলের হালকা রিংটোন শুনতে পায়। দুজনে লাশের পকেটগুলো চেক করতে থাকে আর অবশেষে তারা হারুয়ের গার্লফ্রেন্ডের পকেটে ফোন খুঁজে পায়। এটা দেখে তারা প্রথমবার স্বস্তির নিঃশ্বাস নেয়, কিন্তু সেই সময় জঙ্গলি জানোয়ারের মতন খুঁজতে খুঁজতে আদিবাসী সেখানে পৌঁছে যায় আর তাকে আবারও ধরে ফেলে। এত কষ্ট করে পালানোর পরেও এখান থেকে বেঁচে বেরোনো নামুমকিন মনে হয়। এরপর আদিবাসী মহিলারা জাস্টিনকে বিয়ের জন্য প্রস্তুত করতে থাকে। তার শরীরে অদ্ভুত রং লাগানো হয় আর তাকে উৎসবের জন্য সাজানো হয়। আর অন্যদিকে দাড়িওয়ালা লোকটাকে একটা লাঠির সঙ্গে শক্ত করে বেঁধে দেওয়া হয় আর কালুয়া কসাই তাকে অনেক মারধর করে। এক এক করে তার শরীরের সমস্ত হাড়গোড় ভেঙে দেয় যাতে সে নড়াচড়াও করতে না পারে। এরপর তার শরীরে মিষ্টি সবুজ মাটি লাগিয়ে দেওয়া হয় আর কিছুক্ষণ পরেই শত শত পিঁপড়ে তার শরীরের উপরে উঠে যেতে থাকে। পিঁপড়েগুলো তার শরীরে অনেক খারাপ ভাবে কামড়াতে শুরু করে। ব্যথায় সেই লোকটা অনেক জোরে জোরে চিৎকার করতে থাকে, কিন্তু কেউ তার সাহায্য করে না। এদিকে জাস্টিনকে পুরোপুরি তৈরি করে ফেলা হয়েছিল আর তখনই ওই বৃদ্ধ মহিলাটা হাতে একটা চাকু নিয়ে তার সামনে আসে যাতে বিয়ের ওই ভয়ঙ্কর উৎসব শুরু করা যায়। আর তখনই বাইরে থেকে জোরে জোরে চিৎকার শোনা যায়। গ্রামের লোকগুলো ভয় পেয়ে যায় এবং উৎসব সেখানেই বন্ধ হয়ে যায়। তখনই একটা ছেলে সেখানে দৌড়াতে দৌড়াতে আসে যার হাতে মানুষের কাটা মাথা ছিল, যেটা দেখে সবাই বুঝতে পারে জঙ্গলে বাইরের কেউ চলে এসেছে। এরপর মুখিয়া সময় নষ্ট না করে শিকারে বেরোনোর কথা বলে আর কিছু সময়ের মধ্যে পুরো গ্রাম খালি হয়ে যায়। এখানে শুধু মহিলা এবং বাচ্চারা এবং ওই ছোট্ট ছেলেটাই থেকে যায় যে প্রথমে জাস্টিনের সেই বাঁশিটা শুনেছিল। সে লুকিয়ে জাস্টিনের কাছে আসে এবং জাস্টিনের হাতের বাঁধন খুলে দেয়। জাস্টিন পালাতে থাকে, কিন্তু তার মন মানতে চায় না। সে দাড়িওয়ালা লোকটাকেও ছাড়াতে থাকে। তখনই ওই লোকটা তাকে থামিয়ে বলে সে যেন ফোন নিয়ে এখান থেকে পালিয়ে যায়, কারণ এটাই তার এখান থেকে পালানোর শেষ সুযোগ। কিন্তু তখনই ওই ছোট্ট ছেলেটা ওই দাড়িওয়ালা লোকটাকে বেহুশ করে দেয় এবং ছুরি দিয়ে তার গলাটাকে কেটে দেয়। এটা দেখে জাস্টিন পুরোপুরি ভেঙে পড়ে, কিন্তু এবার তাকে এখানে থেমে থাকার কোনো রাস্তা ছিল না। তখনই সে এখান থেকে দৌড়ে পালিয়ে যায়, কিন্তু খাঁচার ভেতরে বন্দি থাকা হার্ব তাকে জোরে জোরে ডাকতে শুরু করে। কিন্তু এবার জাস্টিন তার একটা কথাও শোনে না আর তাকে নিজের অবস্থাতেই ছেড়ে দেয়। ছোট্ট
ছেলেটা জাস্টিনকে জঙ্গলের ভয়ঙ্কর রাস্তা থেকে অনেক দূরে নিয়ে চলে যায়। যাওয়ার আগে জাস্টিন তার সিটির লকেটটা ওই ছেলেটাকে দিয়ে যায়, কিন্তু বিপদ এখনো তার পিছু ছাড়েনি। যখনই জাস্টিন নদী পার করতে থাকে, পিছন থেকে আসা আদিবাসী তাকে দেখে ফেলে। তখনই সেখানে ভয়ঙ্কর একটা জ্যাগুয়ার চলে আসে, যাকে গ্রামবাসীরা উপরওয়ালার সন্দেশ মানত। অবাক করার বিষয় ছিল যে জ্যাগুয়ার জাস্টিনের উপরে হামলা করে না, আর এইটাকে ইশারা ভেবে আদিবাসীরা তার পিছু করা ছেড়ে দেয়। এরই সাথে জাস্টিন নদী পার করে এপারে চলে আসে, আর সেখানের দৃশ্য দেখে সে পুরোপুরি হতবাক হয়ে যায়, কারণ রেস্কিউ টিম আর ওই আদিবাসীদের মধ্যে ভয়ঙ্কর গোলাগুলি চলছিল, আর হাতিয়ারের সামনে আদিবাসীরা এক এক করে মারা পড়তে থাকে। তখনই আদিবাসীদের মৃতদেহ দেখে জাস্টিনের মাথায় একটা আইডিয়া আসে। সে দ্রুত তার ফোন বের করে, আর ভয় না পেয়ে সোজা রেস্কিউ টিমের সামনে চলে যায়। সে হাত উঁচু করে ইশারা করে যাতে কেউ তাকে শত্রু ভেবে গুলি না করে, আর জোরে জোরে বলে সে আদিবাসী নয়, বরং একজন সার্ভাইভার। তার হাতে ফোন দেখে টিমের কমান্ডার বুঝতে পেরে যায় যে একে হয়তো তারা বন্দী করে রেখেছিল। সে দ্রুত তাকে নিজের দিকে ডেকে নেয়, আর সৈনিকরা ফায়ারিং থামিয়ে দেয়। অনেক সময় পর জাস্টিন নিজেকে নিরাপদ মনে করে, কিন্তু হেলিকপ্টারে ওঠার আগে একজন সৈনিক তাকে বলে এখানে আর কেউ কি জীবিত আছে। জাস্টিন কিছু সময়ের জন্য চুপ হয়ে যায়। তার চোখের সামনে তার বন্ধুদের মৃত্যুর ছবিটা ভেসে ওঠে, কিন্তু সে তাদেরকে মিথ্যে বলে যে এখানে আর কেউ জীবিত নেই, আর তাদেরকে বলে শুধু সে একাই বেঁচে আছে, আর বাকি সবাই প্লেন ক্র্যাশে মারা গিয়েছে। এরপর তাকে সেখান থেকে নিরাপদভাবে বের করে তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু হার্ব ওই ভয়ঙ্কর জঙ্গলে সারা জীবনের মতন আটকে যায়। কিছুদিনের মধ্যেই জাস্টিনের কাহিনী পুরো দুনিয়ায় ছড়িয়ে পড়ে, আর সে রাতারাতি ফেমাস হয়ে যায়। মিডিয়া তাকে হিরোর মতন প্রেজেন্ট করতে থাকে, কিন্তু জাস্টিন দুনিয়ার থেকে একটা সত্যি লুকিয়ে ফেলে। সে কাউকেই বলেনি তার বন্ধুকে ওই আদিবাসীরা মেরে ফেলেছে, কিন্তু সে উল্টো সবাইকে বলে যে ওই আদিবাসীরাই তাকে সাহায্য করেছে, আর ওই আদিবাসীরা যদি না থাকতো তাহলে সেও বাঁচতে পারতো না। সে এমনটা এই জন্য বলে যাতে ওই আদিবাসীদেরকে সবাই মেরে না ফেলে। কিন্তু গল্প এখানেই শেষ হয় না। একদিন রাতে জাস্টিন যখন নিজের বাড়িতে ঘুমিয়েছিল, তখনই হার্ভের বোন তাকে ফোন করে। স্যাটেলাইটে একটা অদ্ভুত লোককে দেখা গিয়েছে, যার পুরো শরীরে কালো রং করা রয়েছে, আর তার চেহারা দেখতে একদম হার্ভের মতোই লাগছে। এটা শুনে জাস্টিন পুরোপুরি অবাক হয়ে যায়, আর সে ভাবে হার্ভে এখনো বেঁচে আছে, কিন্তু সে এখন আর কোনো সাধারণ মানুষ নেই। সে এখন ওই গ্রামেরই একটা অংশ হয়ে গেছে, মানে সেও এখন একটা আদিবাসী হয়ে গেছে। আর ভিডিওটা এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো।